একটি এলাকা থেকে একটি রাতের মধ্যে প্রায় ২০ জন শিশু উধাও হয়ে যায়। ব্যাপারটা কেমন ভয়ানক বলতো? কেউ জানে না বা কেউ দেখেনি কে নিয়ে গেছে তাদের, শুধু এইটুকু বোঝা যায় তারা উপহরণ হয়েছে। সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। এই চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে সামনে আসে এক নাম, মার্ক। নিখোঁজ শিশুদের উদ্ধারের দায়িত্ব মার্ক নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, মার্ক নিজেই তো একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার, তাহলে আইন ও ক্ষমতার বাইরে থেকেও সে কিভাবে এই অসম্ভব কাজটা করবে? কারাই বা এই শিশুদের অপহরণ করেছে, আর কেনই বা তারা এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে? সব জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশন থেকেই। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় ভদ্র নামে একজনকে। ভদ্র এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তার নাম শুনলেই সাধারণ মানুষ তো বটেই, বড় বড় অপরাধীরাও কেঁপে ওঠে। ভদ্র অসম্ভব ভায়োলেন্ট, নিষ্ঠুর আর রক্তপিপাসু। ক্ষমতা আর ভয়, এই দুটো দিয়ে সে পুরো শহরকে নিজের মুঠোর মধ্যে বন্দি করে রেখেছে। ভদ্রর একমাত্র ছোট ভাই রুদ্র, কিন্তু এই রুদ্র একেবারেই ভদ্রমতো নয়, ঠিক যেন বিপরীত। হঠাৎ করেই এই রুদ্র এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে এবং পরিবারের অমতে সেই মেয়েটিকে নিয়ে ঘর থেকে পালিয়ে যায়। এই খবর যখন ভদ্রর কানে পৌঁছায় তখন তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই মেনে নিতে পারে না। ভাবে, পুরো শহর কিনা আমার নিয়ন্ত্রণে, অথচ আমার নিজের ভাই আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে। রাগে, অপমানে আর অহংকারে উন্মত্ত হয়ে ভদ্র শপথ নেয় যে রুদ্র যেখানেই থাকুক আর যেই মেয়ের জন্য সে পালিয়েছে ওই মেয়েটিকে খুঁজে বের করে সে মেরেই ফেলবে। এর মধ্যেই ভদ্র সরাসরি গিয়ে হাজির হয় সেই মেয়েটির বাবা মার বাড়িতে। এসেই রাগ দেখিয়ে বলে, আপনাদের মেয়ে আমার ভাইকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গিয়েছে, এখন বলেন ওরা কোথায় আছে? ভদ্র থেকে এই কথাগুলো শুনে ভয়ে কাঁপতে থাকা বৃদ্ধ বাবা মা কান্না জড়ানো কণ্ঠে বারবার বলে, বাবা, আমরা সত্যিই জানি না ওরা কোথায় আছে। কিন্তু ভদ্রর রাগ শেষ হয় না, তাই সে বলে, আমার ভাই যেহেতু আপনাদের মেয়ের সাথে পালিয়েছে, তাই আগে তাকে খুঁজে বের করে শেষ করব। তারপর আপনার মেয়েকে খুঁজে বের করে শেষ করব। বৃদ্ধ বাবা মাকে সব বলেই ক্ষান্ত হয় না ভদ্র। এই বলেই কোনো দ্বিধা ছাড়াই ভদ্র সেই নিরীহ বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে মেরে ফেলে। একদিকে ভদ্র ভাই পালানোর আগে পাগলের মতো শহর চষে বেড়াচ্ছে, আর ঠিক তখনই সিন শিফট করে আমাদের নিয়ে যাওয়া হয় একটা স্থানীয় পুলিশ স্টেশনে। সেখানে ইন্সপেক্টর ফোন করে কনস্টেবলকে নির্দেশ দেয়, পুরো থানা অ্যালার্টে রাখো, আমরা স্টিফেনের কয়েক কেজি ড্রাগস তার লোকদের ধরে ফেলেছি, এখনই তাদের নিয়ে থানায় আসছি। এই কথা শুনে কনস্টেবল ভয়ে একেবারে সাদা হয়ে যায়। সে আতঙ্কিত কণ্ঠে বলে, কি, স্টিফেনের মাল ধরেছেন? স্যার, স্টিফেন কিন্তু কাউকেই জ্যান্ত ছাড়ে না। স্টিফেন হচ্ছে এই এলাকার ড্রাগ মাফিয়াদের ডন। তার অনুমতি ছাড়া পুরো শহরে এক ফোঁটা মাদকও নড়ে না। ইন্সপেক্টর স্টিফেনকে ভয় পায় না, তাই তো স্টিফেনের মাল আর তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিন্তু থানায় আনার কিছুক্ষণের মধ্যেই ঘটে এক ভয়াবহ ঘটনা। স্টিফেনের লোকেরা আজমকায় ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই তারা পুরো থানার দখল নিয়ে নেয়। শুধু তাই নয়, তারা পুলিশ অফিসারদের ইউনিফর্ম ধরে বেধড়ক মারধর শুরু করে। থানার ভেতরে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এই মারধর আর চিৎকারের মধ্যেই হঠাৎ করে থানার এক লকআপ থেকে ভেসে আসে জোরে জোরে গান বাজানোর শব্দ। একজন অবাক হয়ে চিৎকার করে বলে, এই চরম বিপদের সময় গান চালিয়ে কে নাচছে? আগে ওকে বের কর। আর ঠিক তখনই ঘটে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। লকআপের দরজা খুলে বেরিয়ে আসে এই গল্পের হিরো মার্ক। মার্ক একজন পুলিশ অফিসার হলেও বর্তমান সাসপেন্ডেড অবস্থায় আছে। পাশের এক বাড়ি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে ঝামেলা করার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে এসে লকআপে রেখেছে। যাই হোক, মার্ক লকআপ থেকে বেরিয়ে এসে দেখে স্টিফেনের সাঙ্গপাঙ্গরা পুলিশদের মারছে আর অপমান করছে। এতেই তার রক্ত গরম হয়ে ওঠে। তাই রেগে গিয়ে মার্ক তাদের উদ্দেশ্যে বলে, কিরে মাদক পাচারকারী কুত্তার দল, পুলিশের গায়ে হাত তোলার সাহস তোদের কি করে হয়? এই বলেই সে একাই ঝাঁপিয়ে পড়ে স্টিফেনের লোকদের ওপর। একের পর এক লাথি আর ঘুষিতে সবাইকে তক্তা বানিয়ে ফেলে। এতে সবগুলো মার খেয়ে কাতরাতে থাকলে মার্ক থানার দখল আবার পুলিশের হাতে ফিরিয়ে দেয়।
থানার পরিস্থিতি সামলে নেওয়ার ঠিক পর মুহূর্তেই মার্কের মোবাইল ফোনটা বেজে ওঠে। কলটা আসে এক হসপিটাল থেকে। ফোনের ওপাশ থেকে কাঁপা কণ্ঠে বলা হয়, মার্ক স্যার, আপনার মা খুব সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছেন, তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। 1 সেকেন্ডও দেরি না করে মার্ক ছুটে চলে যায় হসপিটালের দিকে। বুকের ভেতরে অজানা এক ভয়, মাথার ভেতরে হাজারো আশঙ্কা। হাসপাতালে পৌঁছে যে দৃশ্য সে দেখে তাকে ভেতর থেকে ভেঙে দেয়। হাসপাতালের বেডে শুয়ে তার মা যন্ত্রণায় কাতরাচ্ছে, শরীর রক্তে ভেজা, চোখে মুখে অসহ্য যন্ত্রণা। যে মার্কের মাকে হসপিটালে নিয়ে এসেছে, মার্ক তাকে জিজ্ঞেস করে, মায়ের এই অবস্থা কিভাবে হলো? পরিচিত জন মার্ককে জানায়, কিছুক্ষণ আগে অজ্ঞাত পরিচয়ের এক লোক হঠাৎ করে আপনাদের বাড়িতে ঢুকে আপনার মাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর বাড়ি থেকে ছোট্ট মেয়েটিকে অপহরণ করে পালিয়ে যায়। মার্কদের বাড়িতে যে মেয়েটি ছিল সেটা মার্কের নিজের সন্তান নয়, পাশের বাড়ির এক অসহায় পরিবারের বাচ্চা। নানা পরিস্থিতিতে মেয়েটির বাবা মা তাকে বড় করতে না পারায় মানবিকতার জায়গা থেকে মার্ক নিজেই শিশুটিকে নিজের কাছে রেখে বড় করছিল, নিজের সন্তানের মতো করে মানুষ করছিল সেই নিষ্পাপ মেয়েটিকে। কিন্তু সেই নিষ্পাপ শিশুটিকেই এক নরপিশাচ রক্তাক্ত করে তুলে নিয়ে গিয়েছে, বিনিময়ে রক্তাক্ত করে গিয়েছে তার মাকে। হসপিটালের বেডে শুয়ে শুয়ে মা কাঁদতে কাঁদতে মার্কের হাত শক্ত করে ধরে বলেন, বাবা, তুই যা পারিস কর, কিন্তু যেখান থেকেই হোক ওই বাচ্চাটাকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে আন। ওর কিছু হলে আমি বাঁচব না রে। মার্ক চোখের জল লুকিয়ে মায়ের মাথায় হাত রেখে দৃঢ় কণ্ঠে বলেন, মা, তুমি চিন্তা করো না, কালকের মধ্যেই যেভাবেই হোক আমি ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে আনব, এটা আমার ওয়াদা। এরপর সিন শিফট করে টিভি নিউজ মিডিয়ায় ব্রেকিং নিউজ দেখানো হয়। এক রাতের ব্যবধানে নিখোঁজ প্রায় 18টি শিশু। এই 18টি শিশুকে কেন কেন অপহরণ করা হয়েছে সে সম্পর্কে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। শহরের প্রতিটি বাবা মায়ের মুখে আতঙ্ক, কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এই নিউজ দেখে মার্ক বুঝে যায় বিষয়টা শুধু তার পালিত মেয়েকে ঘিরে নয়। এই শহরের 20টি নিষ্পাপ শিশুর জীবন এখন চরম বিপদের মুখে, আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। মার্ক সঙ্গে সঙ্গে তার পুরো টিমকে নিয়ে মাঠে নেমে পড়ে। ঠিক এই সময়েই মার্কের ফোনে আর একটা কল আসে। কলটা এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ এক্স-সিএম এর কাছ থেকে। এক্স-সিএম ফোনে বলেন, শোনো মার্ক, তুমি যে বর্তমানে সাসপেন্ড আছো এর পেছনের মূল হোতা একজনই, সেটা হচ্ছে আদি কেশব। আর শোনো, ওই আদি কেশবকে চিরতরে লক করে দেওয়ার মতো এক মোক্ষম প্রমাণ এখন আমার হাতে আছে। কে এই আদি কেশব? কেনই বা সে মার্ককে সাসপেন্ড করেছিল? এই গল্প জানাতে শুরু হয় এক ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। আদি কেশব বহুদিন ধরেই মুখ্যমন্ত্রীর গদি দখল করার স্বপ্ন দেখছে। ক্ষমতার লোভে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নৈতিকতা, সম্পর্ক সবকিছু তার কাছে অর্থহীন হয়ে পড়ে। সে শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল। ঠিক এমন সময় বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আদি কেশবের নিজের মা, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আদি কেশব ভাবে, এই তো সুযোগ, এখনই গদিতে বসতে পারি। ক্ষমতার লোভে সে এতটাই পাষণ্ড হয়ে ওঠে যে হাসপাতালের বেডে শুয়ে থাকা নিজের মাকেই চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। অথচ তার মা ছিলেন একজন সৎ, আদর্শবান রাজনীতিবিদ। তিনি চাইতেন তার পরে যেন যোগ্য মানুষই মুখ্যমন্ত্রী হন। কিন্তু আদি কেশব সেই আদর্শের ধার ধারে না। সে হাসপাতালেই নিজের মাকে নির্মমভাবে খুন করে ফেলে। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আদি কেশব যখন তার মাকে খুন করছিল, ঠিক সেই সময় হাসপাতালের একজন ডাক্তার গোপনে পুরো ঘটনাটা ভিডিও রেকর্ড করে ফেলে। নিজের জীবন বিপন্ন জেনেও সেই ডাক্তার সাহস দেখায়। পরে সেই ভিডিওর কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়ে দেয়। এই ভিডিওটাই ছিল আদি কেশবকে শেষ করার মতো সবচেয়ে বড় অস্ত্র। এক্স-সিএম মার্ককে ফোন করে আর তাকে জানায় তার সাসপেন্ডের পেছনে রয়েছে আদি কেশবের হাত। সেই সাথে হাসপাতালে আদি কেশব যে নিজে হাতে মাকে মেরেছে সেই ভিডিওর কথা উল্লেখ করে। এই পর্যায়ে আরও এক ভয়ঙ্কর সত্য আমাদের সামনে চলে আসে। আদি কেশব একা কোনো অপরাধী নয়, তারা 3 ভাইও এর সাথে জড়িত।
বড় ভাই একজন প্রভাবশালী ব্যবসায়ী, মেজ ভাই আদিকেশব যে রাজনীতির আড়ালে ভয়ঙ্কর অপরাধী, আর ছোট ভাই স্টিফেন, মনে আছে নিশ্চয়ই গল্পের শুরুর দিকে যাকে কয়েক কেজি ড্রাগ সহ ধরা হয়েছিল। সেই কুখ্যাত ড্রাগ মাফিয়া স্টিফেন আসলে আদিকেশবেরই ছোট ভাই। অর্থাৎ পুরো পরিবারটাই একটা বিশাল অপরাধ চক্র। যখন আদিকেশবের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার মতো প্রমাণ ধীরে ধীরে মার্কের হাতে আসতে শুরু করে, তখন মার্ক নিজেই আদিকেশবকে ফোন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মার্ক বলে, কি রে আদিকেশব, তুই না আমাকে চাকরি থেকে সাসপেন্ড করেছিলি? এখন দেখ তোর পুরো সাম্রাজ্য আমি কিভাবে ধুলোয় মিশিয়ে দেই। মার্কের থেকে এই কথাগুলো শুনে রাগে ফেটে পড়ে আদিকেশব। সে সঙ্গে সঙ্গে মার্ককে মারার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু মার্ক তো আর সাধারণ কেউ নয়। একাই সে আদিকেশবের পাঠানো সব গুন্ডাকে পিটিয়ে ছাতু করে দেয়। এরপর আবার আদিকেশবকে ফোন করে মার্ক বলে, তুই খুব ভালো করেই জানিস তুই যত লোকই পাঠাস না কেন আমি তাদের জুম হয়ে ফিরব, তাই আমার সময় নষ্ট না করে বরং নিজেকে বাঁচানোর চেষ্টা কর। আমি এখন ওই ভিডিও এভিডেন্সটা জোগাড় করতেই যাচ্ছি। কিন্তু ডাক্তারের বাড়িতে পৌঁছানোর আগেই আদিকেশবের খুনি বাহিনী সেখানে হামলা চালায়। তারা ডাক্তার আর তার পরিবারের সবাইকে নির্মমভাবে খুন করে ফেলে। কিন্তু তাদের চোখ এড়িয়ে অলৌকিকভাবে বেঁচে যায় ডক্টরের ছোট ছেলে। আর সেই ছেলেটির কাছেই ছিল আদিকেশবের খুনের যাবতীয় প্রমাণ। মার্ক যখন ডাক্তারের বাড়িতে পৌঁছায় তখন দেখে যে ছেলেটি নিখোঁজ। তখনই সত্যটা পরিষ্কার হয়। সিনেমার শুরুতে যে 20টি শিশুর নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছিল, ডাক্তারের ছেলেটিও ছিল তাদেরই একজন। এখন মার্কের সামনে ডাবল চ্যালেঞ্জ। একদিকে আদিকেশবকে জেলে পাঠাতে হলে দরকার সেই ফোন যা আছে ডাক্তারের ছেলের কাছে, আর অন্যদিকে সেই ছেলেটিকে উদ্ধার করতে হলে খুঁজে বের করতে হবে সেই ভয়ঙ্কর অপহরণকারীর আস্তানা। মার্ক তার তদন্ত শুরু করে নিজের বাড়ি থেকেই, কারণ তার পালিত ছোট্ট মেয়েটিকেও তুলে নিয়ে গেছে ওই একই অপহরণকারী। পুরো শহর তখন আতঙ্কে স্তব্ধ। টিভিতে একের পর এক ফ্ল্যাশ নিউজ। কে এই সাইকো কিলার? কেন সে একের পর এক 18টি শিশুকে অপহরণ করেছে? ভিকটিমদের বাবা মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আর ঠিক এই মুহূর্তেই শুরু হয় মার্কের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। 18টি নিষ্পাপ শিশুর জীবন বনাম এক পাষণ্ড অপরাধ সাম্রাজ্য। এরপরেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। এতক্ষণ ধরে যে অদৃশ্য শত্রুটা ছায়ার আড়াল থেকে পুরো শহরকে আতঙ্কে রেখেছিল, অবশেষে তার আসল পরিচয় সামনে আসে। প্রশ্ন ছিল, কে এই নির্মম অপহরণকারী যে এক রাতের ব্যবধানে 20টি নিষ্পাপ শিশুকে তুলে নিয়ে গেছে? উত্তরটা শুনে সবাই নিশ্চিত চমকে উঠবেন। এ আর অন্য কেউ নয়, গল্পের শুরুতেই যাকে আমরা দেখেছিলাম সেই ভয়ঙ্কর গ্যাংস্টার ভদ্র নিজের ছোট ভাই রুদ্র সব বাচ্চাদের অপহরণ করেছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আরও বড় এক প্রশ্ন। রুদ্র তো ভালো ছেলে ছিল, তাহলে কেন সে এই ভয়ঙ্কর কাজ করল? রুদ্র এক মেয়েকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে ঘর ছেড়েছিল, যেটা আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম। রুদ্র ভালো করেই জানত তার বড় ভাই ভদ্র যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে সেই মেয়েটিকে বাঁচতে দেবে না। তাই নিজের প্রেমিকাকে বাঁচাতে এবং তার সঙ্গে শান্তিতে সংসার করার স্বপ্ন নিয়ে রুদ্র সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার। কিন্তু বিদেশে পালাতে গেলে দরকার মোটা অঙ্কের টাকা। সেই টাকার লোভে রুদ্র আটে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। সে একসাথে 18টি শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ছক খসে। নিজের প্রেমিকাকে সে এক নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে, আর ঠিক পাশের ঘরেই আটকিয়ে রাখে সেই 18টি শিশুকে, যাদের মধ্যে রয়েছে একজন প্রভাবশালী ডাক্তারের ছেলে, যার কাছেই আছে আদিকেশবের মার্ডার করার ভিডিও। অন্যদিকে মার্ক তখনও অপহরণকারীর আসল ডেরার কোনো হদিস পায়নি। ঠিক এমন সময় হঠাৎ করেই মার্কের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি মার্ককে একটা লোকের ছবি পাঠিয়ে বলেন, এই লোকটার নাম যোগীবাবু। এ হলো শিশুদের বিদেশে পাচার করার সবচেয়ে বড় দালাল। একে ধরতে পারলেই পুরো চক্রের গোড়ায় পৌঁছানো যাবে। মার্ক আর এক মুহূর্ত দেরি না করে তার টিম নিয়ে যোগীবাবুকে চারিদিক থেকে ঘিরে ফেলে।
পুলিশের কঠোর জেরার মুখে প্রথমে শক্ত থাকলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে যোগীবাবু। ভয় আর চাপ সহ্য করতে না পেরে সে মুখ খুলে ফেলে আর সরাসরি রুদ্রর নাম বলে দেয়। যোগীবাবু রুদ্রর নাম বলা মাত্রই মার্ক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রুদ্রর লোকেশন ট্র্যাক করে ফেলে। মুহূর্তের মধ্যেই পুলিশ পৌঁছে যায় রুদ্রর কাছে। রুদ্র বুঝে যায় এবার আর তার পালানোর কোনো পথ নেই, তাই সে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর হাতাহাতি। গুলি, ধাওয়া, চিৎকার, এসব কিছুতে এলাকা কেঁপে ওঠে। এক পর্যায়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে রুদ্র মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মার্ক দৌড়ে গিয়ে রুদ্রর কলার চেপে ধরে রাগান্বিত অবস্থায় বলে, বল রুদ্র, বাচ্চাগুলো কোথায়? রক্তাক্ত মুখে কাতরাতে কাতরাতে রুদ্র বলে, আগে আমার প্রাণ বাঁচাও, তারপর বলবো। সময় নষ্ট না করে মার্ক রুদ্রকে গাড়িতে তোলে। রুদ্রকে যেভাবেই হোক বাঁচাতে হবে, কারণ 18টি শিশুর লোকেশন জানার মতো পৃথিবীতে একমাত্র মানুষটাই হল রুদ্র। কিন্তু ভাগ্য যেন আজ নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই চলন্ত গাড়ির ভেতরেই রুদ্র মারা যায়। মার্ক ক্ষতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এ যেন সবকিছু শেষ হয়ে গেল। 18টি শিশুর জীবন মরণের চাবিকাঠি এই মানুষটার হাতেই ছিল। সেই মানুষটাই এখন মৃত। কি করবে এখন মার্ক? কিভাবে সে শিশুদের খুঁজে বের করবে? আর যখন ভয়ঙ্কর গ্যাংস্টার ভদ্রতা ভাইয়ের মৃত্যুর খবর পাবে, তখন শহরের বা কি দশা হবে? আদিকেশবের সেই মুখ্যমন্ত্রী খুনের প্রমাণ কি আদৌ কোনোদিন পাওয়া যাবে? আমাদের সাথেই থাকুন, সব জানতে পারবেন। এই পর্যায়ে রুদ্রর মারা যাওয়ার আগের মুহূর্তের এক ফ্ল্যাশ সিন দেখানো হয়। রুদ্র মারা যাওয়ার ঠিক শেষ মুহূর্তে মার্কের কানে ফিসফিস করে কিছু একটা বলেছিল। সেটা ছিল বেশ ভয়ানক। রুদ্র মৃত্যুর আগ মুহূর্তে মার্কে জানায় বাচ্চাগুলো আর মাত্র 18 ঘন্টা বাঁচবে। 18 ঘন্টা পর ওরা সবাই পানির নিচে ডুলিয়ে মারা যাবে, কারণ আমি ওদের এমন এক জায়গায় লুকিয়ে রেখেছি সেখানে পানি ঢুকছে। এই কথা শুনে মার্কের মাথায় যেন বাজ পড়ে। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অর্থাৎ হাতে সময় মাত্র 18 ঘন্টা। 18টি নির্দোষ প্রাণ বাঁচানোর জন্য শুরু হয় এক ভয়ঙ্কর কাউন্টডাউন। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর আগে রুদ্র আরও একটা ভয়ানক চাল ঠেলে দেয়। সে তার ভাই ভদ্রকে ফোন করে নিজের লোকেশন পাঠিয়ে বলে, ভাইয়া, মার্ক নামের এক পুলিশ আমাকে তাড়া করছে, তুমি তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। ভদ্র পাগলের মতো ছুটে আসে সেই জায়গায়, কিন্তু সেখানে এসে কাউকেই খুঁজে পায় না, কারণ তার আগেই মার্ক রুদ্রর লাশ নিয়ে সেখান থেকে সরে গিয়েছে। এই পর্যায়ে আরও এক টুইস্ট সামনে আসে। রুদ্রকে প্ল্যান করে গুলি করে মেরে ফেলা হয়েছে, আর এটা মার্ক মারেনি। মার্কের টিমের মধ্যে ছিল এক ঘরের শত্রু, এক বিভীষণ। আদিকেশব নিজের অপরাধ ঢাকতেই মার্কের টিমে একজন স্পাই ঢুকিয়েছিল। সেই লোকটাই সুযোগ বুঝে রুদ্রকে গুলি করে মেরে ফেলে। আদিকেশবের প্ল্যান ছিল রুদ্রর মৃত্যুর দায়ে মার্কের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যাতে ভদ্র পুলিশের বদলে মার্কের পেছনে ঝাঁপিয়ে পড়ে। এদিকে ভদ্র এখনও জানে না তার ভাই মারা গিয়েছে। সেই উন্মাদের মতো রুদ্রকে খুঁজতে থাকে। ভদ্র এমন একজন মানুষ যে ভাইয়ের কিছু হলে পুরো শহর আগুনে জ্বালিয়ে দিতে পারে। অন্যদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মার্ক খুঁজে চলেছে সেই ভয়ঙ্কর জায়গা যেখানে 18টি শিশুকে আটকিয়ে রাখা হয়েছে। এরপরেই আমাদের দেখানো হয় এক অন্ধকার কোঠরি। একটা পরিত্যক্ত গোডাউনের ভেতরে শিশুগুলো কান্নায় ভেঙে পড়েছে। ভয় আর আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্র মরার আগে পাশের ড্যামের একটা গেট খুলে দিয়েছিল। সেই গেট দিয়ে ধীরে ধীরে গোডাউনের ভিতরে পানি ঢুকছে। পানির স্তর প্রতি মুহূর্তে বাড়ছে, আর কিছু ঘন্টার মধ্যেই পুরো গোডাউন পানিতে ডুবে যাবে। আর এতেই একে একে দম আটকে মারা যাবে 18টি নিষ্পাপ শিশু। সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখন প্রশ্ন একটাই, মার কি পারবে সময়ের আগে সেখানে পৌঁছাতে, নাকি শহর সাক্ষী থাকবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডির? সিন শিফট করে আদিকেশবের দিকে নিয়ে যাওয়া হলে দেখা যায় সে তার জীবনের সবচেয়ে নৃশংস ভয়ঙ্কর চালটি চালছে।
আদিকেশব ঠান্ডা মাথায় গ্যাংস্টার ভদ্রকে ফোন করে বলে, ভদ্র, তুমি যার জন্য এতদিন অপেক্ষা করছো সেই রুদ্র আর এই দুনিয়ায় নেই। তোমার ছোট ভাইকে খুন করেছে মার্ক নামের ওই পুলিশ অফিসার। এই কথাগুলো আদিকেশব এমনভাবে বলে যেন সে নিজের হাতেই আগুন ধরিয়ে দিল এক ভয়ঙ্কর বিস্ফোরণের। সে ভালো করেই জানত এই একটা মিথ্যা খবরই ভদ্রকে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের পথে ঠেলে দেবে। এই কথা শোনা মাত্রই ভদ্র মাথার ভেতরের সব সুস্থ বুদ্ধি যেন মুহূর্তের মধ্যে উড়ে যায়। চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, শরীর কাঁপতে থাকে ক্রোধে। ভাই হারানোর শোক আর প্রতিশোধের নেশা মিলেমিশে তাকে পরিণত করে এক হিংস্র পশুতে। সে প্রতিজ্ঞা করে যে করেই হোক মার্ককে খুঁজে বের করবে এবং তাকে জীবিত ছাড়বে না। মার্কের জীবনে যেন এখন চারিদিক থেকে বিপদে ভরা। এদিকে খুনি আদিকেশবের গুন্ডা বাহিনী তার পেছনে লেগে আছে, অন্যদিকে মৃত্যুদূতের মতো তেড়ে আসছে গ্যাংস্টার ভদ্র। এই দ্বিমুখী সাঁড়াশি আক্রমণের মাঝেই মার্ক সময়ের বিরুদ্ধে দৌড়ে গিয়ে উদ্ধার করতে হবে সেই নিখোঁজ শিশুদের। এই চরম চাপের মুহূর্তে হঠাৎ করে মার্কের মাথায় একটা গুরুত্বপূর্ণ বুদ্ধি খেলে যায়। সে উপলব্ধি করে রুদ্র একা কোথাও লুকিয়ে থাকতে পারে না। তার প্রেমিকা নিশ্চয়ই সবকিছু জানে, কারণ রুদ্র যেখানে আত্মগোপনে থাকুক না কেন তার প্রেমিকা সবসময় তার সাথেই ছিল। সময় নষ্ট না করে মার্ক তখন পাগলের মতো শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে রুদ্রে সেই প্রেমিকাকে খুঁজতে শুরু করে। একসময় মার্ক রুদ্রে প্রেমিকার খোঁজ পায়, কিন্তু নিয়তি যেন আরও নির্মম কিছুর অপেক্ষা করিয়ে রেখেছিল। মার্ক সেখানে পৌঁছানোর ঠিক আগে মুহূর্তেই জমের মতো হাজির হয় গ্যাংস্টার ভদ্র। নিজের ভাইয়ের মৃত্যুর জন্য মার্ককেই দায়ী ভেবে সে সশরীরে তার সামনে এসে দাঁড়ায়। সেই জায়গাতেই উপস্থিত ছিল রুদ্রে প্রেমিকাও। মেয়েটা এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল, কারণ যে ভালোবাসার টানে সে নিজের ঘর পরিবার সবকিছু ছেড়েছিল, সেই রুদ্র আজ আর বেঁচেই নেই। ভদ্র আগে থেকেই মেয়েটার উপর ক্ষুব্ধ ছিল, তাকে বিশ্বাসঘাতক মনে করত। ফলে মার্ক কিছু বুঝে ওঠার আগেই কিংবা বাচ্চাগুলোর অবস্থান জানার আগেই ভদ্র ভয়ঙ্কর নিষ্ঠুরতায় মেয়েকে খুন করে ফেলে। নিজের চোখের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড দেখে মার্ক আর নিজেকে সামলাতে পারে না। তার ভেতরের পুলিশ, ভেতরের মানুষ সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে যায়। শুরু হয় এক রক্তক্ষয়ী প্রাণঘাতী সংঘর্ষ। এই মুহূর্তে মার্ক যেন অপ্রতিরোধ্য এক যুদ্ধযন্ত্র। রাগ, কষ্ট আর প্রতিশোধ একসাথে ঝরে পড়ে তার প্রতিটি আঘাতে। শেষ পর্যন্ত সে ভদ্রকে আক্ষরিক অর্থেই ধুলায় মিশিয়ে দেয় এবং পিটিয়ে নরকের রাস্তা দেখিয়ে দেয়। ভদ্রের পতনের পরেও মার্কের যুদ্ধ শেষ হয়নি। তার সামনে এখন একটাই লক্ষ্য, সেই 18টি শিশুকে যে কোনো মূল্যে বাঁচানো। এদিকে ড্যামের পানি ধীরে ধীরে গোডাউনের ভেতরে ঢুকে পড়েছে। পানি ইতোমধ্যেই বাচ্চাগুলোর বুক পর্যন্ত হয়ে গিয়েছে। তারা ভয়ে কাঁপছে, বাঁচার জন্য ছটফট করছে। ঠিক সেই জীবন মৃত্যুর মুহূর্তে মার্ক সেই ফোন নম্বরে কল করে যে নম্বরটি ডক্টরের ছেলের কাছে ছিল। শিশুটি ফোনটি রিসিভ করে। ফোনের সিগন্যাল ট্র্যাক পড়ে মার্ক ঝড়ের গতিতে সেই গোডাউনে পৌঁছে যায় এবং ডুবন্ত অবস্থায় থাকা একে একে প্রতিটি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনে। পরের দিন ছিল সেই খুনি রাজনীতিবিদ আদিকেশবের শপথ গ্রহণের অনুষ্ঠান। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তার মা মারা যাওয়ায় সে এখন গদিতে বসার জন্য প্রস্তুত। চারিদিকে বিশাল জাঁকজমক, মিডিয়া, জনতার ভিড় আর ক্যামেরার ঝলকানি। কিন্তু আদিকেশব একটুও জানত না তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। মার্ক যে শিশুদের উদ্ধার করেছিল তাদের মধ্যেই ছিল সেই ডক্টরের ছেলে, যার কাছে ছিল আদিকেশবের নিজের মাকে খুন করার ভিডিও প্রমাণ। আদিকেশব যখন শপথ নেওয়ার জন্য মঞ্চে ওঠে, ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তেই মার্ক বড় স্ক্রিনে লাইভ টেলিকাস্ট করে দেয় সেই ভয়াবহ ভিডিওটি। পুরো দেশ স্তম্ভিত হয়ে যায় নিজের মাকে খুন করা এই পিশাচের কীর্তি দেখে। শপথ গ্রহণের অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হয় গ্রেফতার অভিযানে। পুলিশ স্টেজ থেকে আদিকেশবকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত 20টি শিশু ফিরে যায় তাদের বাবা মায়ের কোলে। মার্কও ফিরে পায় তাদের ঘরের মেয়েকে। শহর কাঁপানো গ্যাংস্টার ভদ্রের চূড়ান্ত পতন ঘটে।
আর যে আদি কেশব একদিন মার্কের চাকরি থেকে সাসপেন্ড করেছিল তাকেই জেলে পাঠিয়ে মার্ক নিজের ওপর থেকে সমস্ত কলঙ্ক মুছে দেয়। সম্মানের সঙ্গে মার্ক আবার পুলিশ বিভাগে নিজের পুরনো পদে ফিরে আসে। আর এখানেই শেষ হচ্ছে এই অ্যাকশন থ্রিলার মুভিটি। অ্যাকশন থ্রিলার এই মুভিটি বেশ উপভোগ্যই ছিল। সুন্দর গল্পের সাথে সুদীপ স্যার তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন।